আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেলে আসা ভালোবাসা গল্পের 37 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ভূমি তাচ্ছিল্য করে হাসলো। আমি কষ্ট পাইনি বল, আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, বিশ্বাস কর। অসম্ভব যন্ত্রণা করছে, আমি নিজেকে সামলাতে পারছি না। দুনিয়াতে এত ছেলে থাকতে কেন 2 দিনের আশায় মানুষটার প্রতি মনটা পড়তে গেল বলতে পারবি প্রিয়া? যেদিন প্রথম ঢাকায় মাইশা আপুর ফোনটা রিসিভ করে ওনার কথাগুলো শুনেছিলাম, তখনই আমার বোঝা উচিত ছিল। তুই ভাইয়াকে একবার জিজ্ঞেস করে নিলেই তো পারতি বিষয়টা কি সত্যি নাকি ওই মেয়েটার বানানো। না বুঝে করা কাজ কিন্তু পরে ভোগাই। একসাথে জড়িয়ে ধরা ছবি, উপরে লেখা মাই লাভ, রিলেশনশিপ স্ট্যাটাস, আদ্র ভাইয়াকে ট্যাগ করে, এসব কি মিথ্যে? পাবলিক কেউ কি মিথ্যে বলে এসব দেয়? আর যদি মিথ্যেই হয় তবে আদ্র ভাইয়া কেন কিছু বলেনি? নিশ্চয়ই এসব উল্টোপাল্টা কথা ছাড়াতে দিত না। তুই এখনো বলবি মিথ্যা? মোবাইলে দেখা জিনিস মিথ্যে হতে পারে, কিন্তু ওনার ওখানে আসার একই দিনের মাঝে আমি দেখেছি কতটা হেসে হেসে কথা বলা মাইশা আপুর সাথে। আমার সাথে হাতে গোনা 2 থেকে 3 বার এমন ব্যবহার করেছে হয়তো। উনি আদ্র ভাইয়ের ছোট বড় সব বিষয় জানেন। সেদিন ভাইয়ের জ্বর উঠেছে বলে কত রাত পর্যন্ত কান্না করেছে। যদি ওনাদের মাঝে স্বাভাবিক সম্পর্ক থাকতো, কেউ কি কখনো এমন করতো? প্রিয়া চুপ করে আছে, কি বলবে? সে তো কিছুই জানে না এদের মাঝে সম্পর্ক কেমন বা কিভাবে কি চলে। বোনকে যে বুঝতে দিবে তারও কি কিছু মাথায় আসছে না। বিনা বাক্যে বসে আছে বোনের পাশে। ভূমি কান্নার আওয়াজ থামিয়ে দিয়েছে, কিন্তু ভাবছে গভীরভাবে। তা মেয়েটার মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে কাল রাত থেকে এই দুপুর অব্দি কিছু খায় না মেয়েটা। সবাই কত করে বলল, বুঝালো, জানতে চাইলো কি হয়েছে, কিন্তু মুখ থেকে একটা শব্দ বের করেনি। সবাই হার মেনে পুনরায় নিজেদের মতো চলে গিয়েছে। মিসেস সাবরিনা মেয়েকে ডেকে ডেকে হয়রান। না পেরে দুপুরের পর ছেলেকে কল করেছে। সাদাব সেই সকালে বের হয়েছিল। মায়ের কল পেয়ে বোনের না খাওয়ার কথা শুনে কাজ ফেলে ছুটে এসেছে। বাড়ি ঢুকে সোজা বোনের দরজার সামনে এসে ডাকলো, বোন আসবো ভিতরে? ভূমি ভাইয়ের আওয়াজ পেয়ে কেবল ছোটো করে হুম জানালো। সাদাব ভিতরে ঢুকে বোনের পাশে বসতে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার বোনের? কেউ কিছু বলেছে? এতক্ষণ চুপচাপ বসে থাকলেও ভাইয়ের এমন আহ্লাদি কথা শুনে ঠোঁট ফুলে উঠল। চোখ মুখ ছোট হয়ে কান্না করতে শুরু করলো। কিছু অবাধ্য অনুভূতিগুলো কাছের মানুষদের সামনে এলে আরো বেশি অবাধ্য হয়ে ওঠে। ভূমিও ঠিক তাই হয়েছে। ক্ষণে ক্ষণে বুকটা মুসর দিয়ে উঠছে। সাদাব বোনকে জড়িয়ে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, এই ভূমি কি হয়েছে বল? কে কিছু বলেছে? ভাইয়াকে বল। ভাইয়া আমার কষ্ট লাগছে খুব, কান্না আসছে শুধু, থামতেই পারছি না, কি করব? খিদেও লাগছে না। ভূমি হিসকি তুলে ভাঙা গলায় কথাগুলো বলে থামলো। সাদাব আর কারণ জানতে চাইলো না। বোনের কথায় বুঝে গিয়েছে হয়তো আসল কারণটা বলতে চাইছে না। বোনের মাথায় বিলি কেটে দিতে দিতে আলতো হেসে বলল, কেন কাঁদছিস? বলতে হবে না। আমার বোন বড় হয়েছে, যথেষ্ট বুদ্ধি হয়েছে। কে কি বলেছে না কি দেখেছে তা ভেবে না কেঁদে বরং ঘটনার পরিপ্রেক্ষিতে যাচাই কর। কেন শুধু শুধু নিজের এনার্জি লস করছিস পাগলি? ভাইয়ের কথায় ভূমি কান্না থামিয়ে চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। আয় খেতে। এখন না খেয়ে একদিনে রোগা হয়ে গিয়েছে আমার বোনটা, সে খেয়াল কি আছে? চল চল এখন নিচে। রাতে আসার সময় আমার বোনের জন্য পছন্দের সব স্ন্যাক্স নিয়ে আসবো, কেমন? ভূমি আর না করলো না, নিচে নেমে এলো ভাইয়ের সাথে। অনেকক্ষণ যাবৎ কান্না করায় চোখ মুখ ফুলে আছে। দুপুরে গোসল করা পর্যন্ত করেনি। টেবিলে বসে ভাত নাড়াচাড়া করছে। 2-4টে ভাত মুখে তুলছে আর গভীর মনোযোগে কিছু একটা ভাবছে। মিসেস সাবরিনা মেয়ের পাশে আসে দাঁড়িয়েছে মেয়ের দিকে তাকিয়ে। তার বেশ মায়া হচ্ছে মেয়ের জন্য। কখনো তো এমন করে না। তার মেয়েটা তো বেশ শক্ত, সহজে কাঁদে না, রাগে না। কিন্তু কাল থেকে হুট করে কি হয়ে গেলে এমন চেহারা করেছে? তিনি কি ওই মেয়েটার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে ভুল করেছেন? ওটা নিয়ে এমন করেছে? কিন্তু সেটা তো কোনো বড় বিষয় ছিল না। তাহলে এগিয়ে গেল, মেয়ের মাথায় হাত রাখলেন। আলতো হাতে আদর করতে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভূমি? কালকে বিষয়টা নেই কি তুই এমন করছিস? ভূমি মায়ের দিকে তাকিয়ে হাসতে চাইল। অনেক সময় ধরে কান্না করে গলাটা ধরে গিয়েছে। গলা ধরাই বলল, তেমন কিছু না আম্মু, মাঝে মাঝে কাঁদলে মনের দুঃখ কষ্ট রাগ সব পরিষ্কার হয়ে যায়। ব্রেন খুলে, সামনে তো পরীক্ষা, তাই মাথার ভিতরে সব দুঃখ কষ্ট শেষ করে পুনরায় মনোযোগ দেবো ভাবছি। মেয়ের কথায় মাথায় ঢুকলো না সাবরিনার, কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করলো না। অন্য সময় এমন অযৌক্তিক কথায় কড়া করে বিষে বাক্য শুনিয়ে দিতেন, কিন্তু এই মুহূর্তে কিছু বলছেন না। সাদাবে ঘর নিষেধ, যাতে কেউ একটা শব্দ না করে বোনকে। ভূমি মায়ের মুখ থেকে চোখ সরিয়ে পাশে দেয়ালে লাগানো ঘড়ির দিকে তাকালো। সময় 3:56। আদ্র ভাই এলো বলে ভূমির ভাবনার অন্ত ঘটায় আগেই বাহিরে টুস করে শব্দ শোনা গেল। ভূমি বুঝতে আর বাকি রইল না কে এসেছে। এই বাহিরের হর্ন শব্দটা তারছে না, অন্যরকম। আর ভাতে হাত ডুবিয়ে রাখলো না, হাতটা ঝেড়ে অর্ধেক টুকু রেখে উঠে চলে গেল উপরে। মিসেস সাবরিনা ভারী অবাক হলে মেয়ের কাণ্ডে। ভৌ কুচকে তাকে কিছু বলবেন কি তার আগে মেয়ে গায়েব। অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দোলালেন। পিছন ফিরতে দেখলেন হেলমেট বাম হাতে আর ব্যাগটা ডান হাতে নিয়ে প্রবেশ করলো আদ্র। চোখে মুখে বিষণ্ণতা, ক্লান্তি। হেলে দুলে এসে মামুনির সামনে দাঁড়াতে জিজ্ঞেস করলো, এখানে দাঁড়িয়ে আছো কেন মামুনি? মিসেস সাবরিনা টেবিলে থাকা প্লেটটার দিকে ইশারা করে বললেন, আর বলিস না, মেয়েটা কাল রাতেও না খেলে সকালেও এত বলার পরও কিছু খাইলো না। দুপুরে একই অবস্থা, জোর করে আনতে পারলাম না। কি করবে এবার? তোর ভাইকে কল দিয়ে আনিয়েছি না পেরে। ভাই বোনের মাঝে কি কথা না হলো জানি না। যাই হোক, এসে বসলো নেড়ে চেড়ে 2-4টাকে হুট করে দৌড়ে উপরে চলে গেল। আদ্র মামুনির কথায় মনোযোগ দিয়ে শুনলো। আদ্র বেশ বুঝতে পারছে তার আসার আওয়াজ পেয়ে মেয়েটা চলে গিয়েছে।
বেশ রাগ হলো। সকালের ঘটনা মাথা থেকে বের হওয়ার আগেই পুনরায় এই মেয়েটা মাথা জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আদ্র বুঝে উঠল না ঠিক কী কারণে মেয়েটা এমন করছে। আজ আর সোফায় বসে রেস্ট করলো না, পানিও খেলো না। মামুনির দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হতে যাচ্ছি মামুনি। বলেই পা বাড়ালে নিলে মিসেস সাবরিনা তারা দিয়ে বললেন, জলদি আয় মামুনির টেবিলে তোর খাবার সাজাচ্ছি। আদ্র ক্লান্ত ভঙ্গিতে মাথা তোলালো, ধীর কণ্ঠে জানালো, খাবো না এখন কিছু মামুনি, ফ্রেশ হয়ে ঘুমাবো। কিছু সময় মাথাটা ধরেছে। মিসেস সাবিনা চিন্তিত মুখশ্রীতে এগিয়ে গেলেন সামনে, দু পায়ে আঙ্গুলের উপর ভর করে কিছুটা উঁচু হয়ে মাথায় হাত দিল। জোর মাপার চেষ্টা করলেন, না জোর নেই, হয়তো অধিক রোদ আর গরমে এই অবস্থা। মিসেস সাবরিনা ব্যস্ত হয়ে বললেন, চা করে পাঠাই তাহলে? এখন না, সন্ধ্যা করে দিও, এখন যাই। আদ্র বড় বড় পা ফেলে সোজা নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হওয়া জরুরি। অতিরিক্ত রাগে মাথাটা ধরেছে ভীষণভাবে। প্রায় 40 মিনিট যাবৎ ঠান্ডা পানির শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। খেতে নামলো না নিচে। মাথা শরীর ঠিকভাবে না মুছেই পরনে কেবল ট্রাউজার জড়িয়ে খালি গায়ে সারা রুম জুড়ে অন্ধকার করে ক্লান্ত দুর্বল শরীর এলিয়ে দিল বিছানায়। মুহূর্তেই রাজ্য ঘুম এসে হানা দিল চোখে। সন্ধ্যা পেরিয়েছে, চারপাশে কালো ঘুটঘুটে অন্ধকার তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কালো মেঘের মাঝে হুটহাট সাদা চিকন অগ্নিগিরি দেখা মিলছে। আষাঢ়ের মাস, বৃষ্টি লেগে থাকবে দিনের পর দিন, আবার সারের রাতের পর রাত। ঠিকই এই বৃষ্টির মতো করে ভূমির মনে চলছে আষাঢ়ে ভারী বর্ষণ। প্রিয় মানুষের হারাবার ভয়, কিশোর বয়সে প্রথম আবেগ, প্রথম ভালোবাসার ছোঁয়া হারাবার ভয়। দুপুরের পর আর কাঁদেনি মেয়েটা, তবে মুখ গুমরা করে আছে নিজের ঘরে। সামনে সবগুলো বই খুলে রাখা। মন খারাপ হলেও মনের মাঝে অদ্ভুত কিছু ইচ্ছে প্রকাশ ঘটে, যেমন ভূমির ক্ষেত্রে ঘটেছে। ভীষণ বই পোকা হয়ে উঠেছে। কাল থেকে সারাটা সময় বইয়ে মুখ ডুবিয়ে রেখেছে। পড়ছে নাকি শুধু নিজেকে ব্যস্ত দেখার বাহানা করছে তা জানা নেই। পরপর সবাই আসছে আর ভূমির কাণ্ড দেখে অবাক হচ্ছে। আদ্রি রীতিমতো ভূত দেখার নেই মুখ করে পাক্কা 30 মিনিট একইভাবে তাকিয়েছিল বোনের দিকে। সে এখন জানে না সকালের ঘটনার বিষয়ে। জানানো হয়নি ইচ্ছে করে, যদিও বলে নিশ্চয়ই নিজের ভাইকে গিয়ে বলে দিবে। হয়তো ভূমি ভালোই ভেবে বলবে। বোনকে এমন মনমরা দেখতে আদ্রি নিজেরও মন খারাপ লাগছে। আদ্র ওঠেনি এখনও। টিচার এসেছে কিছু সময় হলো। ভূমি পড়ছে। আজ মেয়েটা বেশ মনোযোগী হয়ে উঠেছে পড়ায়। স্যারের প্রতিটি কথায় উত্তর হ্যাঁ, জি ইত্যাদি কিছু বলছে। বাকি দিনগুলো কেমন টেপ ডেপ করে শুধু তাকিয়ে থাকে। তাকে কি পড়ানো হচ্ছে সব মাথার উপর যাচ্ছে। এরই মাঝে আদ্র নিচে নেমে এসেছে। কিছু সময় ঘুমিয়ে মাথা ব্যথাটা কমেছে এখন। মামুনি তার হাতে স্পেশাল চা করে দিয়েছে, সেটা সোফায় বসে আরাম করে খাচ্ছে, মোবাইলের দিকে তার চোখ রেখে। মিসেস তাহমিনা সাবিনা এক পাশে বসে টিভি দেখছেন। সাবিনা নিজের ঘরে। আদ্রকে দেখে ফাহাদ নিচে নেমে এসে বসে পাশের সোফাটায়। মুখে তুমুল হাসি রেখা টেনে জিজ্ঞেস করে, ব্রো এনি প্রবলেম? মুখ এমন কালো করে রাখলে যে? আদ্র স্বাভাবিক ভঙ্গিতে চোখ তুলে তাকালো সামনে। ফাহাদের কথায় সৌজন্য দেখি হাসার চেষ্টা করলো না, বরং একই ভাব রেখে উত্তর দিল, নাথিং। ফাহাদ একই প্রশ্ন থেমে গেল না, পুনরায় এমন প্রশ্ন ছড়ে দিল, হাসো না কেন তুমি? এমন করে থাকো সারাক্ষণ। দিস ইজ সো ইরিটেটিং ম্যান। বিনা কারণে হাসা কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। এই যে তুই কোনো কারণ ছাড়া হাসছিলি, এটা দেখে বরং আমার বিরক্ত লাগছে, কারণ এখানে কোনো কৌতূহল হচ্ছে না বা ফানি সিন চলছে না। ফাহাদের চেহারা ফুটে উঠল, বেলুনের ন্যায় চুপসে গেল। সে তো ভাইকে একটু হাসাতে উদ্বিগ্ন হয়ে চেয়েছিল, উল্টোভাবে কথা শোনালো। আশেপাশে তাকালো, কেউ কাছে না থাকায় শুনতে পেল নিজের প্রতি আদরে করা ছোটোখাটো একটা অপমান। 8টার কাটা পেরোতেই টিচার বেরিয়ে গেল বাড়ি থেকে। ভূমি আদ্রি নিজেদের বই খাতা গুছিয়ে নিচ্ছে। প্রতিদিন টিচার যাওয়ার পরে দুজনে একসাথে স্টাডি রুমে বসে পড়ে। কিন্তু কালকে মেয়েটা রাগ দেখিয়ে বইপত্র নিয়ে চলে গেল। আজও চলে যেতে পা বাড়লে আদ্রি অভিমানী গলায় ডাকে, ভূমি আমার সাথে পড়তে বসলে কি অসুবিধা হচ্ছে তোর? কালকেও চলে গেলে আজকেও চলে যাচ্ছিস, কি হয়েছে বল না প্লিজ। ভূমি আলতো হাসলো, কোমল কণ্ঠে বোনকে জবাব দিল, কিছু হয়নি, একা বলে ইচ্ছে করছে সেজন্য। সামনে না পরীক্ষা, আর তো মাত্র কয়েকদিন বাকি। একসাথে বসলে গল্প জুড়ে দিব, তার চেয়ে ভালো আলাদা পড়ি, তাহলে দুজনে ভালো বুঝে পড়তে পারবো। ভূমি এটুকু বলে আদ্রির জবাব আশা করলো না, চলে গেল বাহিরে। দরজা পেরোতে আদ্রে ক্লান্ত ভারী মুখোশখানা নজরে পড়তে পুনরায় বুকটা হাহাকার করে উঠল। কিছু সময়ে চাপা পড়া ক্ষত তাজা হয়ে এলো। তাকিয়ে রইল বেশ কিছু সময়। আদ্র তখন মোবাইলের চোখ দেখেনি ভূমিকে, খেয়াল করেনি কেউ। এক দৃষ্টিতে নিক্ষেপ করে তার প্রতি মনের কত শত অভিযোগ জানিয়ে দিল। ভূমি ধ্যান ভাঙল ফাহাদের ডাকে। অন্যমনস্ক হয়ে থাকায় নজর স্বাভাবিক হতে স্পষ্ট হলো আদ্র তার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে কৌতূহল। নাগাল পেলে হয়তো চেপে ধরবে, প্রশ্ন ছুড়বে। ভূমি যেতে চায় না আদ্রর কাছে। পুনরায় ডাকলো ফাহাদ, এই যে ভূমি রানী, কি হলো, কি ভাবছে এত? ভূমি নজর ছড়িয়ে তা ঠেকালো নিচে, কণ্ঠ ধীর করে জানালো, কিছু হয়নি। ফাহাদ সামনে এগোলেই ঠিক ভূমির সামনে আড়াল হয়ে এলো আদ্র। না ভূমি দেখছে আদ্র, আর না আদ্র দেখছে ভূমিকে। ছোট গোলগাল শরীরটা কেবল শুনছে ফাহাদের মোটা পুরুষালী কণ্ঠের আওয়াজ।
সকাল থেকে তোমাকে দেখার জন্য কয়বার তোমার ঘরের সামনে গিয়েছে তুমি জানো? দরজায় লক করে বসেছিলে, টেনশন হচ্ছিল না বলো? ফাহাদের বলা এমন আহ্লাদের কথা আদ্রের বেজা রাগ হচ্ছে এই মুহূর্তে। সোফায় হাত তুলে উপরে রাখা হাতটা কঠিনভাবে মুষ্টিবদ্ধ হয়ে উঠেছে, রাগে চোয়াল শক্ত করেছে বেশ। সম্ভব হলে হয়তো এখন করা কাজের জন্য আদ্র মোটা ভারী জিম করা হাতে শক্ত মুঠো ফাহাদের সরু নাক ভর্তা করে দিত, কিন্তু তা পারলো করা যাচ্ছে না আত্মীয় বলে। ফাহাদের কথায় ভূমি কেবল ঠোঁট টেনে হাসলো। ভূমি থেকে উত্তরে আসা না করে ফাহাদ পুনরায় বলল, পড়তে যাচ্ছ? ভূমি উপর নিচ মাথা নাড়ালো। তাহলে চলো, কালকের মতো তোমাকে টুকটাক বুঝিয়ে দেবো পড়া, কি বলো তুমি? চোট করে উঠে দাঁড়ালো আদ্র, দৃষ্টি তার অগ্নিচক্ষু। কথাটা শুনে মনে হলো কান ঝা করে উঠল। তার মানে কালকে সে ভুল ছিল না? সবাই যখন তারই ঘরে উপস্থিত তখন এরা দুজন একসাথে ছিল। কথাটা ভেবে গা জ্বলে উঠল। সে রীতিমতো অবাক হলো ভূমির কাণ্ড আর সাহস দেখে। তেতে উঠে এগিয়ে গেল দুজনের কাছে। ভারী সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, কালকের মতো মানে তুই মেয়েটার ঘরে গিয়েছিলি? ফাদ হাসি বজায় রেখে ভাবলেশীন ভঙ্গিতে জানালো, হ্যাঁ, ওর নাকি ইংরেজিতে প্রবলেম হচ্ছে, কিন্তু কেউ গাইড করে না সেভাবে, যার জন্য একটু ফ্লুয়েন্ট না, তাই সাহায্য করছিলাম। আদ্র বিস্ময় ভরা রাগে দৃষ্টিতে তাকালো ভূমির দিকে। যখন সে পড়তে বলতো তখন কত বাহানা, কত ভালো লাগে না, এটা সেটা নানা কথা। আদ্রে বিস্ময় ভারী তাকানো, মাথা নিচু করে রাখা ভূমি ঠিক জানা হলো না। জিভ কেটে চোখ পিটপিট করলো। সে তো এমনিতে বলেছিল ফাহাদ ভাইকে, লোকটা তো বলে দিল ওনার সামনে। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।